দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কঠোর কর্মসূচির দাবি তুললেও বিক্ষোভের পর বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে নামার আগে দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংবাদ মাধ্যমগুলোর খবর, জাতীয় ঐক্যফ্রন্ট ও জামায়াতকে নিয়েও সমালোচনা নাকি হয়েছে দলটির স্থায়ী কমিটির নেতাদের মধ্যে। বিএনপির রাজনীতি যেন শুধু জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সীমাবদ্ধ না থাকে সে বিষয়টি খেয়াল রাখার তাগিদ দিয়ে কেউ কেউ বলেছেন বিএনপি ঐক্যফ্রন্টের পেটে ঢুকে পড়েছে। পাশাপাশি জামায়াত বিএনপির জন্য বোঝা হয়ে পড়েছে এমন মতও উঠে এসেছে বৈঠকে। প্রায় 2.5 ঘন্টার এই বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা এবং সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ভরাডুবি নিয়েও আলোচনা হয়। স্বাধীনতার পর এই প্রথম ডাকসুতে জিএস সহ 25টি পদের 23টিতে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের প্রার্থীরা জয় পাওয়ায় ক্ষমতাসীন দলের নেতারা বলছেন এই জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও আনুগত্যের বহিঃপ্রকাশ। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপজেলা পরিষদের প্রথম পর্ব ও ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি বলছে তারা এখন অনেক বেশি শক্তিশালী। এ কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সামনে আওয়ামী লীগের টিকে থাকার সুযোগ নেই। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবে তো আছি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এস.এম. কামাল হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। স্বাগত আপনাদের তিনজনকে। এস.এম. কামাল হোসেন, যদিও বিষয়বস্তুটা আসলে বিএনপিকে ধরে নির্ণয় করেছি, কিন্তু বিএনপি পেরে উঠছে না আসলে এইরকম একটি শিরোনাম নির্ধারণের কারণ হচ্ছে এই যে এমন মনে হচ্ছে কিনা যে মানে আওয়ামী লীগের যে একাধিপত্য, মানে এই দীর্ঘ সময় ধরে আপনাদের যে রাজনৈতিক কৌশল, যে শক্তি সামর্থ্য ক্ষমতায় থাকবার কারণে তার সঙ্গে আসলে একটা পেরে ওঠা কঠিন হচ্ছে। ধন্যবাদ ডিবিসির দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আসলে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা, উন্নয়ন সমৃদ্ধির শান্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা একটানা 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার প্রতি। এই কারণেই যে আপনি দেখেছেন বাংলাদেশ একটি দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল, যে কথাগুলো অনেকবার বলছি, আবার যেহেতু আপনি প্রশ্ন করছেন এই কারণে এই লাইনেই যাইতে হচ্ছে। দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল, যে বাংলাদেশে মানুষ 2008-এ বাংলাদেশ দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল। 2008-এ? হ্যাঁ, 2008-এ তো বাংলাদেশ দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল। 2008-এর আগে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ ছিল। 2008-এ বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 2008-এর আগে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হয়েছে। 2008-এর আগে বাংলাদেশে একই দিনে 65টি জেলায় আপনার 500-র উপর বোমা নিক্ষেপ হয়েছে। 2008-এর আগে আপনি যে আইনের বিষয়ে কথা বলতেছিলেন, আপনি 2 জন বিচারককে একটি জালকাঠিতে কোর্টের বারান্দায় গুলি করে হত্যা করা হয়েছে। 2008-এর আগে আপনার গাজীপুরে বোমা নিক্ষেপ করে 10 জন কোর্টে আক্রমণে এমন হত্যা তো মানে 2008-এর পর থেকেও অনেক হয়েছে, কিন্তু এই হত্যা এইভাবে হয়নি আর কি, আপনি যেভাবে পরিকল্পিত। 2008-এ বাংলা বাইর উত্থান হয়েছে আগে, এবং আপনি দেখেছেন সেদিনকে পত্রপত্রিকাগুলো বের হলে যে মায়ের কাছ সামনের থেকে তার যুবক ছেলেকে ধরে নিয়ে গাছের সাথে পা বেঁধে মাথা নিচে করে পিটিয়ে হত্যা করেছে উত্তর অঞ্চলে। উত্তরবঙ্গের একজন এমপি আছে আমার ভাই, গাইবান্ধার এমপি, উনরা জানেন উত্তর অঞ্চলে কি হয়েছে। এবং এটা সেই সময়ের ক্ষমতাসীন দলের 7-8 জন মন্ত্রী এমপিদের সরাসরি পৃষ্ঠপোষকতায় হয়েছে, যার ফলে সেই জায়গা থেকে বাংলাদেশকে, এবং 2008-এর আগে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক হত্যাকাণ্ড বেশি হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ তিনার নির্বাচনী এলাকায় গ্রেনেড হামলায় নিহত হয়েছেন। একজন প্রখ্যাত শ্রমিক নেতা তিনিও নিহত হয়েছেন, সংসদ সদস্য। তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো হয়েছে। তাহলে 2008-এর পরে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর হত্যাকাণ্ড হয়নি আমি বলি না, কিন্তু আপনার রাজনৈতিক হত্যাকাণ্ড এইভাবে হয়নি। পরিকল্পিত জঙ্গি হামলা তো অনেক পরিকল্পিত জঙ্গি হামলা হয়েছে, এবং সেইগুলো উনি কঠোর হস্তে দমন করেছে, বিচার করেছে, সঙ্গে সঙ্গে কঠোর হস্তে দমন করেছে।
যেটা বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এইভাবে পারেনি, যেটা শেখ হাসিনা করেছেন। যার ফলে শেখ হাসিনা মানে এই কারণে রাজনীতির মাঠে আপনার একাই থাকবে। রাজনীতি না, আমরা একা থাকবো না। মানুষ তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে মানুষ বুঝেছে যারা ব্যর্থ সব ক্ষেত্রে। আপনি আজকে একটা কথা বললেন, আপনি যেটা বললেন যে ডাকসু নির্বাচনে বললেন যে ডাকসু নির্বাচনে আপনি দেখেন যেখানে এখানে কি হয়েছে, আমি যাবোই না, আমি শুনবো, এগুলো আলাদা করে শুনবো, কারণ আমি নিশ্চিত যে সৈয়দ ইমরান সালেহ প্রিন্সও ওঠাবেন ডাকসু নির্বাচনের কথা। কিন্তু আমি আসলে, আপনি সাংগঠনিক সম্পাদক বিএনপি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকেই জিজ্ঞেস করা সবচেয়ে ভালো হবে যে সাংগঠনিক শক্তিতে আপনারা দুর্বল, এই কথাটা বলেই এস এম কামাল হোসেন শুরু করেছেন। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে আপনাদের মহাসচিবও অন্তত 2 দফা বোধহয় বলেছেন যে আমাদের সাংগঠনিকভাবে শক্তি সঞ্চয় করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তার মানে বিএনপি এখন এক রকমের পরিষ্কার বুঝতে পারছি কিনা, সংগঠন গড়ে না উঠলে দুর্বার আন্দোলন গড়ে তোলা যাবে না। ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আমার সাথে এখানে আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি আজকের আমাদের মানে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন বিএনপি পেরে উঠছে কিনা। বিএনপি পেরে উঠছে না, কারণ ধরুন মানে এই যে ডাকসু নির্বাচনে আপনাদের আমি বলি, আপনি আমাদের এখানে আসার আগে যে নিউজটা পড়লেন সেখানে বিএনপির গতকালকে স্থায়ী কমিটির মিটিং এর বরাত দিয়ে কিছু বক্তব্য আপনি উপস্থাপন করেছেন। আসলে আমি দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে বলতে চাই, অফিসিয়ালি বলতে চাই যে গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের যে খবরাখবর আজকে বিভিন্ন পত্রিকায় মানে বিভিন্নভাবে বের হয়েছে, এটা বিভিন্নভাবে রং চং মেখে এটা এসছে, এটা আমরা অফিসিয়ালি কোনো ব্রিফ হয়নি। তাহলে ওখানে স্থায়ী কমিটির বৈঠকে ছিল 7 থেকে 8 জন। তো এই কেউ যখন অফিসিয়ালি বলে না, স্কাইপে বোধহয় ছিলেন তারেক রহমান সাহেব, তো সেখানে কিভাবে এই নিউজটা বাইরে আসলো? তো সেখানে আমাদের ওই জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে সংযুক্ত ছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনিও সেখানে স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শুনেছেন এবং যদি কিছু বলার থাকে তিনিও সেখানে বলেছেন। যতটুকু আমরা জানি যে উনিও বেশি কিছু বলেননি, শেষে নাকি উনিও বলেছেন যে জেলায় জেলায় আসলে নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো। আমি বলছি, সংগঠন আমাকে একটু বলতে দেন, আমি একটু বলছি। তো সেখানে প্রথম কথা হলো যে আপনি বলেছেন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আন্দোলনে নামার একটা সিদ্ধান্ত হয়েছে। দেখুন, এই সিদ্ধান্ত আমাদের কিন্তু নতুন নয়। সাংগঠনিক প্রক্রিয়া হতে একটা চলমান প্রক্রিয়া, এটা কোনো একটা নির্দিষ্ট সময় নয় যে আমরা 2 মাস 3 মাস ধরে সাংগঠনিক প্রক্রিয়া চালাবো তারপর আমরা আন্দোলন করব। সাংগঠনিক প্রক্রিয়া যেরকম চলবে পাশাপাশি আন্দোলন সংগ্রামও চলবে। আমরা এইভাবেই কিন্তু আমাদের যে নীতি সেটা নির্ধারণ করেছি। কারণ বর্তমানে যে শাসন চলছে এটা একটা কর্তৃত্ববাদী শাসন, এখানে ফ্যাসিবাদী শাসন, এখানে রাজনীতির পথটাকেই সংকুচিত করে দেওয়া হয়েছে। একমাত্র ক্ষমতাসীন দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের এখানে রাজনীতি করার সুযোগ একেবারেই সীমিত। সেখানে বিভিন্ন আইন কানুনের মার প্যাচে ফেলে, প্রশাসনিক বিভিন্ন মার প্যাচের মধ্যে ফেলে রাজনীতি করার কিন্তু সুযোগটাকে মানে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। আপনি বলেছেন যে বিএনপি পেরে উঠছে না কেন? তো পেরে ওঠার কারণটা কি? হওয়া উচিত না। পেরে ওঠার কারণটা কি? কারণ এই যে 10টা বছর আমি আগেই বলেছি, এই যে কর্তৃত্ববাদী শাসনে তারা প্রথমেই টার্গেট করেছে বিএনপিকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কারণ তারা জানে যে একমাত্র তাদের যে অপশাসন, তাদের যে দুর্নীতি, তাদের যে দুঃশাসন, এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য, জনগণকে সংগঠিত করার জন্য একমাত্র দল হচ্ছে বিএনপি এবং একমাত্র নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। মানে ধরুন যেই 10 বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায়, তার 9 বছর তো খালেদা জিয়া জেলের বাইরে ছিলেন, তাতেই বা আন্দোলন হলো। আমি বলছি, তা আমাকে একটু বলতে দেন, তারপর বলছি। আপনার উত্তরটাও আমি দিচ্ছি। তো সেখানে এই 10টা বছর আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে। আমাদের এই পর্যন্ত মানে 75,000 মামলায় প্রায় 25 লক্ষের অধিক নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, 1 লক্ষের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গত যে নির্বাচনটা হয়ে গেল, আমি আগের কথা বাদ দিই, গত বছর 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে এই যে ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের আগে মনে হলো যে গায়েবী মামলার একটা জোয়ার সৃষ্টি হয়েছে। একটা মানে আমাদের মানে উপজেলা তো বটেই, ইউনিয়ন গ্রাম পর্যায়ে নেতা কর্মী আছে, সমর্থক, তার বিরুদ্ধেও আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার নিজের এলাকা ময়মনসিংহের হালুয়াঘাট, সেখানে আমরা সবাই একটা মানে রাজনীতির একটা সম্প্রীতির জায়গা হিসাবে আমরা সবাই জানি, সেখানে খুব একটা গন্ডগোল কিন্তু বিএনপি আওয়ামী লীগের মধ্যে অতীতে হয় নাই। কিন্তু এই প্রথম সেখানে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে এবং
আওয়ামী লীগের নেতারাও কিন্তু হতবাক যে এই মামলাগুলো কেন হচ্ছে, তারাও কিন্তু তারা জানতে পারছে না। এই যে মামলা, মানে স্থানীয় নেতারা আর কি, তারাও হতবাক হয়ে যাচ্ছে। মামলাগুলো প্রশাসনের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, এবং সেই কারণে আপনারা দেখেন যে এই তাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল যাতে নির্বাচনে বিএনপি মানে সংগঠিতভাবে অংশগ্রহণ করতে না পারে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন মুক্তি না হতে পারে। আপনি জানেন যে আপনি একটু প্রশ্ন করেছেন, আমি একটু শেষ করি, প্রশ্ন করেছেন যে বেগম খালেদা জিয়া তো 9 বছর জেলের বাইরে ছিলেন, তো উনি আন্দোলন করতে পারলেন না কেন? কোথায় আন্দোলন হয় নাই? 2014 সালের যে আওয়ামী লীগের একতরফা নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। 2015 সালে ওই যে 3 মাস, আমি বলছি 14 সালের নির্বাচনের কথা বলছি। 14 সালের নির্বাচনের পরে আপনারা আন্দোলন করেন নাই, 5 জানুয়ারি নির্বাচনের পরে আন্দোলন শেষ। 14 সালের নির্বাচনকে আমরা যে বয়কট করলাম, সেই বয়কটের আন্দোলনে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কালে এরকম আন্দোলন কখনো 2015 সালে 14 সালের আন্দোলনের কথা বলছি। এবং সেই আন্দোলনের জোরে আপনার সেখানে 9 থেকে 10% লোকও কিন্তু ভোট দিতে যায় নাই, কিন্তু আওয়ামী লীগ গায়ের জোরে, ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে ক্ষমতায় টিকে। আমি আসবো সৈয়দ ইমরান সালে প্রিন্স আপনার কাছে, আমি আসবো একদম এই জায়গাটা থেকে আমি যেতে চাই। আমাদের দর্শক আরিফ রহমান বলছেন যে বিএনপি ঈদের পর পেরে উঠবে, চিন্তার কোনো কারণ নাই, কারণ বিএনপি তো আসলে সেই খালেদা জিয়া নেতৃত্বে থাকা অবস্থায়, এখনো তিনি নেত্রী, মানে বাইরে থাকা অবস্থায় থেকে প্রতি বছর এটা বলেছে, কারণ গায়ের জোরের কথা বলছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, কিন্তু এই গায়ের জোরে পেরে উঠছে না বিএনপি তার নেত্রীকে পছন্দ মতো হাসপাতালে দিতে পারছে না, বিএনপি তার নেত্রীকে মুক্ত করতে পারছে না। সরকার যদি না চায়, সরকার যদি না দেয়, আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি তো আইন আদালতের উপর নির্ভরশীল না, সরকারের প্রধান যে ব্যক্তি। আমি এই অসহায় অবস্থাটার কথাই বলছি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আমি আসলে এই অসহায় অবস্থাটার কথাই বলছি যে বিএনপি বলছে ডাকসুরও নির্বাচন হয় নাই, বিএনপি বলছে 30 ডিসেম্বরের নির্বাচনও হয় নাই। বিএনপি বলছে এই কথা, শুধু কি বিএনপি বলছে না, আর অনেকেই বলছে, আরো অনেকেই বলছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল বলছে ডাকসুতে নির্বাচন হয় নাই। সেটা বিএনপি বলেছে, জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, বাম গণতান্ত্রিক জোট বলেছে, এমনকি জাতীয় ঐক্যফ্রন্ট আর বিএনপির ভিতরে তো কোনো পার্থক্য নাই, এমনকি আওয়ামী লীগের যারা শরিক দল তারাও বলছে আপনি 30 ডিসেম্বরে নির্বাচন হয় নাই। শুধু বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট বলে নাই, আওয়ামী লীগের শরিক যারা 14 দলের শরিক, বাংলাদেশ জাসদ, তারাও বলেছে। এমনকি রাশেদ খান মেনন সেদিন আপনার বরিশালে গিয়ে বলেছে আগামীতে দিয়ে রাতে নয় দিনের বেলায় ভোট দিতে হবে। সৈয়দ ইমরান সালে প্রিন্স, কিন্তু বিএনপির মতো একটি শক্তিশালী দল বলেছে, কিন্তু সেটা কানে মানে তুলতে হচ্ছে না, তার মানে তো বিএনপি দুর্বল হয়েছে। মেইন ব্যাপারটা হচ্ছে যে বিএনপি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, আমার যেটি মনে হয়। একটা নেগেটিভ ভোটের ট্রেন্ডস বাংলাদেশে আছে, যারা ক্ষমতাসীন দল থাকে ভোটের সময় তাদের বিরুদ্ধে একটা বিশাল জোয়ার আসে। এর আগে এই জোয়ারে আওয়ামী লীগ ধরাশায়ী হয়েছে, এর আগে বিএনপি ধরাশায়ী হয়েছে, বাট ফ্যাক্ট রিমেইন যে বিএনপি ভোটের জন্য যে প্রাক প্রস্তুতি দরকার ছিল অনেকাংশে সেটা নেয়নি। যেমন বিএনপি ওয়ার্ড পর্যায়ে থেকে তাদের কমিটি করেনি। আমরা যারা ভোট করি সিরিয়াসলি, আমরা কিন্তু ওয়ার্ড কমিটি করি। হ্যাঁ, আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত যে বাস্তবতা বিএনপির জন্য অনেক ক্ষেত্রে কঠিন, কিন্তু অবশ্যই 75-এ বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে আওয়ামী লীগ যেটা ফেস করেছে তার থেকে কঠিন তো না। বা 1991 সালে এরশাদ স্যার সহ আমাদের সমস্ত মন্ত্রী জেলে, তখন জাতীয় পার্টি যেটা ফেস করেছে তার থেকে কঠিন তো না। অবশ্যই এখনো যদি না কঠিন না, কারণ বলছি শান্তিপূর্ণভাবে যদি বিএনপি একটা ওয়ার্ড মিটিং করে অবশ্যই পুলিশ সেখানে বাধা দেবে না। আমি মাঠের লোক, আমি বলছি কোনোভাবেই বাধা দেবে না, কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখিনি, এই ধরনের ফান্ডিং দেখিনি, এই ধরনের নির্দেশনা দেখিনি। আমরা শুধু দেখেছি ইলেকশনে যাওয়ার ব্যাপারে এক ধরনের আলোচনা এবং ক্ষমতায় যাওয়ার ব্যাপারে একটা আলোচনা। ক্ষমতা যেতে গেলে যে সাংগঠনিক কাঠামোটা তৈরি করার দরকার সেটা বিএনপি অনেকাংশেই করতে পারেনি, যেটা 5 বছর 7 বছর আগে করা থাকলে তারা আজকে সেই সুফলটা পেত। আমি আরেকটা কথা বলে শেষ করি, এই যে ডাকসু ইলেকশন বিএনপি দুবার ক্ষমতা ছিল 90 পরবর্তী সময়ে, একবারও কেন করেনি বলে আজকে তাদের ছাত্র সংগঠন দুর্বল। বিএনপি যদি 2001 থেকে 2006, 91 থেকে 96 ডাকসু ইলেকশন করতো, আজ পর্যন্ত তার ফল 91 থেকে 96 অবশ্য 2 উপাচার্য চেষ্টা করেছিলেন, এমাজউদ্দিন স্যার এবং মনিরুজ্জামান স্যার, কিন্তু পারেননি তারা তখন। একজন দর্শকের ফোন আছে, আমি ফোনটা নিয়ে একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। আসসালামু আলাইকুম, আমি আশিক বলছিলাম রামপুরা বনশ্রী থেকে। ওয়ালাইকুম আসসালাম, স্পষ্ট শুনছি। হ্যাঁ, আমি আশিক বলছি রামপুরা বনশ্রী থেকে। আমার প্রশ্নটা হচ্ছে প্রিন্স ভাইয়ের কাছে। তারা তো দীর্ঘদিন দীর্ঘদিন বহুত আন্দোলন করেছে, জ্বালাওপোড়াও আন্দোলন করেছে। বর্তমান তাদের যে অবস্থা এবং তাদের ডাক্তার নিয়ে তারা যে কথাটা ব্রিফিংটা করেছে এবং তাদের বিপি সেপাই 245টা ভোট, তাদের সাংগঠনিক অবস্থা, আমার তো মনে হয় যে সাংগঠনিক অবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা সমস্ত
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বিরতিতে যে আমাকে আসলে যেতেই হবে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছেই ফিরবো, কারণ নির্বাচনের পর মির্জা আব্বাসের মতো নেতাও বলেছেন যে ভ্যানগার্ড ছিল যুবদল ছাত্রদল, তারা এখন কোথায় 30শে ডিসেম্বরের নির্বাচনের পর? ডাকসু নির্বাচনের পরে বোধহয় বোঝা যাচ্ছে তারা কোথাও নাই। একটা বিরতির পর ফিরছি আপনার কাছে। ফিরে এলাম রাজকাহনে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে যে প্রশ্ন করে আমরা আসলে বিরতিতে গিয়েছিলাম, দর্শক প্রশ্ন করেছিলেন, সেই একই প্রশ্ন ফেসবুকেও অনেকে করেছেন, মোহাম্মদ মেহেদী হাসান রাসেলও করেছেন যে ডাকসু নির্বাচনে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এত জনপ্রিয় হলে ডাকসু নির্বাচনে তাদের মনোনীত ভিপি প্রার্থী, মানে ছাত্রদল ভিপি প্রার্থী 247টি মাত্র ভোট কি করে পায়? আমি তার সঙ্গে এটাও যুক্ত করতে চাই যে জাতীয় নির্বাচনের পরেও আপনাদের নেতারা কিন্তু এটা বলেছেন যে ছাত্রদল যুবদল কোথায়, মানে তাদের ছাড়া কি করে দল শক্তিশালী হবে? এরকম যে আমি যেটা বলছিলাম যে আমি নির্বাচনের কথাটা বলছিলাম, যেটা 30শে ডিসেম্বর হয়ে গেল, সেই 30শে ডিসেম্বরের নির্বাচনে যেন বিএনপি সংগঠিতভাবে অংশগ্রহণ করতে না পারে, সেই কারণেই সেপ্টেম্বর থেকে মামলার জোয়ার সৃষ্টি হয়েছে। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যেভাবে মামলা হামলা, আমাদের প্রার্থী প্রায় 100-র উপরের প্রার্থীকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের 19 জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার প্রায় 6 লক্ষ নেতা কর্মীকে আপনার মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, 19 জন কর্মীকে হত্যা করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই নির্বাচন থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রাখার জন্য কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আজকে দেখেন, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টেও কিন্তু সেই স্বীকৃতি মিলেছে যে এই মানে 2018 সালের 30শে ডিসেম্বরে যে নির্বাচন বাংলাদেশে হয়ে গেল, এটা না হয়েছে অবাধ, না হয়েছে নিরপেক্ষ, না হয়েছে সুষ্ঠু। আমি বেগম খালেদা জিয়াকে, আমি একটু একটা পরিসংখ্যান নিয়ে দর্শকের সাথে যুক্ত করি, একটু শেষ করি, আমার শেষ করতেন। এবং বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক রাখা হয়েছে এই নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য, এবং তার যে রায় দেওয়া হয়েছে সেখানে কোনো আপনার এভিডেন্স নাকি পাওয়া যায়, সেটা আমার কথা না, মার্কিন যুক্তরাষ্ট্রের সময়ের সীমাবদ্ধতা আছে, আপনি তো জানেনই। আমি যদি এই প্রশ্নটা দর্শকের প্রশ্নের সাথে আরো সরাসরি আপনাকে জিজ্ঞেস করি, অরুণিশেমন্তী খান ভিপি প্রার্থী স্বতন্ত্র একটি জোট থেকে, তিনি পেয়েছেন 2676 ভোট ডাকসুতে। নুরুল হক যিনি জিতেছেন কোটা সংরক্ষণ আন্দোলনের নেতা, তিনি পেয়েছেন 11,062, ছাত্রলীগের নেতা পেয়েছেন 9,129, প্রায় 2000 ভোটের ব্যবধান। উম্মে হাবিবা বেনজির নামে ওনারা স্বতন্ত্র প্রার্থী, লিটন নন্দী ভিপি প্রার্থী, তিনি পেয়েছেন 1216 ভোট। কি করে সম্ভব যে ছাত্র দলের প্রার্থী আমি আসছি 245 ভোট পান? মোস্তাফিজুর রহমান, আমি আসছিলাম ডাকসু নির্বাচন নিয়ে, যদিও আপনি আজকে আমাদের শিরোনাম দিয়েছেন বিএনপি পেরে উঠছে না, তো এখানে তো ছাত্র দল একটা ছাত্র সংগঠন, গত 10 বছর নেতারাই বলেন বিএনপির পেরে উঠতে হলে ছাত্র দল যুবদলকে সক্রিয় হতে হবে। আমি অস্বীকার করছি না, গত 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলকে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয় নাই, এবং সেখানে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 10 বছর আগে যখন বিএনপি যখন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসলো 2008 সালে, যখন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি হলো, সেই কমিটি যখন ক্যাম্পাসে প্রবেশ করতে গেল, তখন তার মাথায় আমাদের সভাপতির সেই সুলতান সালাউদ্দিন টুকু, তার মাথায় হাতুড়ি দিয়ে মানে বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেই প্রথম দিন, এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল। এটা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। এবং এরপর থেকে প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা হল থেকে আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে, এবং ছাত্র দলের পরিচয়ে কেউ হলে থাকতে পারবে না, এটা একটা অলিখিত আপনার নির্দেশ জারি করা হয়েছিল, এবং হলে যারা থাকবে তারা ছাত্রলীগ ছাড়া আর কোনো সংগঠন হতে পারবে না। একটা 10টা বছর একটা সংগঠন যদি ক্যাম্পাসে তার যে নির্বাচনী এলাকা বা তার যে কর্মকাণ্ডের এলাকা, আমি আমাকে শেষ করতে দেন, যে 10 বছরে যদি সেই সংগঠন এলাকায় যদি কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেখানে কি বলার আছে? আর এই যে ডাকসু নির্বাচন যা হয়েছে তা তো সকলের চোখের সামনে হয়েছে। এই যে আপনারা নেতারা বক্তৃতার সময় বলেন বিএনপি দারুণ জনপ্রিয়, ছাত্র দল অবশ্যই জনপ্রিয়, এখানে তার মানে সোশ্যাল মিডিয়া আমি ভোট দিতে পেরেছে। আপনার কুয়েত মন্ত্রী হলে কি হয়েছে, রোকেয়া হলে কি হয়েছে, ছাত্রদের হলগুলিতে দামি লাইন দাঁড়িয়ে সেখানে সাধারণ ছাত্রদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় না, সেখানে তো কারচুপি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এটাকে কোনোভাবে আপনার অবাধ নিরপেক্ষ নির্বাচন বলা যায় না, এটা একটা কলঙ্কিত নির্বাচন। এই নির্বাচন শুধু আমরা বলি না কলঙ্কিত, মুজাহিদুল ইসলাম সেলিম, সে কিন্তু বিএনপি করে না, উনি কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক জোটের নেতা, উনি বলেছেন যে পাকিস্তান আমলেও এরকম কলঙ্কিত নির্বাচন হয় নাই। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এস এম কামাল হোসেন, আপনার কাছে জানতে চাই, মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবরা যেটা বলছে যে ইতিহাসে পাকিস্তান আমলে দেখেন, আমার লজ্জা হয়, ওনারা ডাকসুর বিপি ছিলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আজকে
ডাকসু নির্বাচন পাই নাই ভার নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আপনার ইতিহাস মনে আছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী বা কোঠা আন্দোলনের নেতা নুরুল জিতার পরে বাংলাদেশের ইতিহাসে মানে স্বাধীনতার পর আজকে ছাত্রলীগের যে সভাপতি সে তাকে নিজে গিয়ে অভিনন্দন জানিয়েছে। আমি আপনার বলি, মানে তারে নির্বাচিত হয়েছে অভিনয়, হ্যাঁ সে হারছে, তার সমর্থকরা খুব বিক্ষোভ করছে, আবার এই পাশে আপনার বাম জোটের বা সাধারণ ছাত্ররা খুব বিক্ষোভ করছে, আমি ধরে নিলাম। আমি প্রশ্ন করতে চাই মুজাহিদুল ইসলাম, এই জায়গায় যারা আছে, সুলতান মুস্তাক সংগ্রাম পরিষদের প্যানেল ছিল, নির্বাচনে জিতার পর ছাত্রদলের যারা জিতছে, ছাত্রদলের সভাপতি অভিনন্দন জানাতে আসেনি, রোকে হলের সামনের থেকে মেয়েদের হলের গায়ের ওড়না কেড়ে নিয়েছে, মিছিলে সংগ্রাম পরিষদের সমাবেশে গুলি করেছে, জাসদের কফিল মারা গেছে। মিথ্যে কথা বলে রাজনীতি করব না। ও সেই কারণে পরে তারপরের বছর তো আবার ডাকসুতে ছাত্রদল জিতছে, আমি জানি ছাত্রদল জিতছে, আপনি আপনার বলি কফিল মারা গেছে। আজকে মানে মিথ্যে কথায় যদি আর চাপাবাজিতে যদি নোবেল পুরস্কার দেওয়া, তাহলে আমার বিএনপির বন্ধুদের দেওয়া। আমি একটু কথা বলি, শেষ করি, আমার কথাটা শেষ করতে দেন। উনি যে কথা বললেন, উনি ভাই আমার কথা, আপনার কথার সময় আমি কথা বলি না, আমার কথার সময় কথা বলবেন না। আপনি আজকে উনি যেটা বলছেন যে ছাত্রদল 10 বছর কাজ করতে পারেনি, 2096 থেকে 2001 এই যে ইত্তেফাক ছাত্রদল ক্যাম্পাসে পাহারা দিছে, এটা প্রথম আলো, ছাত্রলীগ ঢুকতে পারেনি। ঢাকা ভার্সিটি ইত্তেফাক, ছাত্রলীগ রণক্ষেত্রে পরিণত। আমি আপনারা বলি আজকের ভোট, হ্যাঁ ছাত্রলীগ 10 বার, আমি একটু দিদি আপনারা তো প্রায় এখন মানে 15 বছর ধরে আমি এই 15 বছর ছাত্রদল ঢুকতে দিবেন না, ছাত্রদল ঢুকবে। আমি আপনার বলি ছাত্রদল ঢুকতে কোনোই নাই, আজকে নির্বাচন উপলক্ষে ঢুকছে। আজকে বাংলাদেশে 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশন জট হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বন্ধ হয়নি, আবার ছাত্রদলকে রাজনীতিও করতে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়নি। ছাত্রদল প্রথম আসছে, তারপর আর ঢোকেন, অন্যান্য দল কিন্তু ঢুকছে, এক ছাত্রদল বাদে সবাই রাজনীতি করছে। আমি যেটা বলি আর কি, আপনি আজকে ছাত্রদল এবং ছাত্রলীগ, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কলা গাছও যদি ছাত্রলীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়, ছাত্রদলই সে তার আছে, এবং ছাত্রদলের একটা ভোট ব্যাংক আছে। আজকে ছাত্রদল ধরেন এই 1 মাস ক্যাম্পাসে ঢুকে তারা প্যানেল দিছে, ভোট চাইছে তাদের নেত্রীর মুক্তির দাবিতে, তাদের নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আরেকটা মানে রাজনীতির জায়গাও আছে কিনা, যে আপনাদের মূল আসলে ধ্বংস করার, দমন করার ইচ্ছা বিএনপির রাজনীতি। নুরুল হক নুরু, তিনি কোটা সংরক্ষণ আন্দোলনের সময় নেতা হয়েছেন, অনেকে বলেন ছাত্রলীগের মার খেয়ে হিরো হয়েছেন, কিন্তু তিনি তো আবার নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা দাবি করেন। তিনি যে তারপর দেখলাম কালকে এক টেলিভিশনে বলছেন যে আমার 7ই মার্চের ভাষণ আমার অনুপ্রেরণা, আমি ছাত্রলীগের রাজনীতি করতাম, মানে প্রায় সুলতান মনসুরের কথা মনে পড়ে আর কি ওনাকে দেখে। এটা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা রাজাকারের সন্তান, আমি একটু খুব কড়া ভাষায় কইলাম, তারা সবাই বলবে 7ই মার্চের ভাষণ আমার কাছে। কিন্তু এসএম কামাল হোসেন, আপনি তো জানেন আওয়ামী লীগের আমল যখন ছিল না, ব্যাপারটা বাস্তবতাটা এমন ছিল না। আমি এটা বলি ছিল না, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, 75 সালের 15 আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যা করার পর 7ই মার্চও নিষিদ্ধ হয়ে গেছিল, মুক্তিযুদ্ধও নিষিদ্ধ হয়ে গেছিল, মানুষের তখন হয়ে গেছিল সব বাংলাদেশ পাকিস্তান। যার ফলে এই 10 বছর মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা, ওনার কারণে নয়, আপনাদের এই মিডিয়ার কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্মের, এই 10 বছর যারা প্রজন্মের, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস জানতে পেরেছে। আমরা একটু এমপি সাহেবের কাছে যাই, ব্রাইজে শাহবাজার পাটোয়ারি এমপি, আপনার কাছে আমি আসলে জানতে চাই যে মানে আপনার কি মনে হয়, এবারে এমনি একটু ভিন্ন প্রসঙ্গই, যে নুরুল হক নুরু কি ছাত্রলীগে যোগ দেবেন কিনা? এটা তো বলা খুব কঠিন। একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ডাকসু নির্বাচনটার টোটাল ফলাফলটা দেখেন, আওয়ামী লীগ অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডে অনেক এগিয়ে ছিল, ছাত্রলীগ বিরোধী ভোট, এবং ছাত্রলীগ বিরোধী ভোটটা বিশাল ভোট, কিন্তু সেই ভোটটা ছাত্রদল কেন্দ্রিক হয়নি, ছাত্রদল ছাড়াও অন্য যে দলগুলো সেগুলো মিলিয়ে স্বতন্ত্র মিলে বিশাল একটা ভোট হয়ে গেছে। অর্থাৎ এর মানে এই না যে আওয়ামী লীগের সমান আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে, আওয়ামী লীগ বিরোধী ভোট কমে গেছে, ব্যাপারটা মোটেও তা না। একটা বিরোধী শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, এবং এটাই নিয়ম, পৃথিবীর ইতিহাস তাই বলে। বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু কোনো এক সময় যদি কখনো এক হয়, তাহলে আওয়ামী লীগকে তারা একটা
যথেষ্ট নির্বাচনী ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখে, এটা এখানে প্রমাণ হয়েছে। আমি ডাকসু ইলেকশন নিয়ে সবচেয়ে আশাবাদী যে কারণে আমি একমত। ছেলেরা প্রতিবাদ করেছে প্রতিটি জায়গায়, এবং এত আমি ছেলেদের বলবো চেয়ে মেয়েরা বেশি করেছে কারণ এবং হলের বাস্তবতাটাও ভিন্ন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেসপন্ড করেছে, প্রভোস্টকে ইনস্ট্যান্টলি ট্রান্সফার করেছে, রিপ্লেস করেছে, রেসপন্ড করেছে, এবং এই পরিস্থিতিতে নুরুল হকের মতো ছেলেটার বিজয় হয়ে আসাটা প্রমাণ করে যে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড থাকার কোনো প্রশ্নই নেই, কারণ 10 বছর ধরে এখানে একটি দল। ছাত্র দলের জিএস পদপ্রার্থী অনেক এসেছিলেন, তিনি বলছিলেন যে এটা তো সাজানো হতে পারে। এটা খুব কঠিন বিষয়, কারণ সাজিয়ে কেন আওয়ামী লীগ নিজের পরাজয় করবে? শোভনের মতো একটা ছেলেকে সাজিয়ে কেন পরাজিত করবে? মানে এত বড় ঝুঁকি কেন নিবে? আর আসলে পুরো ফলাফলটা আসার পরে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো daksu.du.ac.bg হিসাবটা, মানে ডাকসু ভোটের হিসাবটা মনে হচ্ছে যে মানে সাজিয়ে মেলানোটা খুব আমি কঠিন। আপনার এরকম প্রশ্ন একটু করি, আপনি বলে আমি ফেলাইছেন। বলবো প্রশ্নটা করার আগে আপনি বলে ফেলাইছেন যে আমি এই রেজাল্টটা দেখে আপনি কি মনে করবেন যে এটা মনে করা সাজানো যায় যায় এই ডাকসু আচ্ছা, নির্বাচন? সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, ছাত্রলীগ এক সেকেন্ড, ছাত্রলীগ হয়তো করছে, আপনি ছাত্রলীগের প্রভাব কিছু বিস্তার হলে করেছে। প্রভাব বিস্তার হ্যাঁ, সেই দিয়ে বুথ জ্যাম করেছে, এটা করছে। কিন্তু একটা জিনিস ঘন্টার পর হলো ঘন্টা ছেলে মেয়েদের দাঁড়িয়ে থাকতে হয়েছে ভোট যে দিতে। মেরুকরণ হচ্ছে, এটা কি আওয়ামী লীগ উপলব্ধি করছে? 28টা মানে উইন্ড অফ চেঞ্জ 90-তে যেটা বলা হতো, হ্যাঁ, উইন্ড অফ চেঞ্জ যে হচ্ছে, এটা কি আওয়ামী লীগ ফিল করছে? বিপুল পরিমাণ ইয়াং এই প্রশ্নের এবং উত্তর দিতে হবে। দুটি কিন্তু উইন্ড অফ চেঞ্জ কি আপনি মনে করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বিএনপির মতো একটি সংগঠিত দল হয়ে না উঠলে উইন্ড অফ চেঞ্জ কাজ করে? মানে বিচ্ছিন্ন ভাবে অরণি সেমন্তী খান, রিটন নন্দীরা তো আসলে কোনো ফল আনতে পারে মালয়েশিয়া না। এবং ইন্দোনেশিয়াতে বিগত ভোটে দীর্ঘদিন পর যখন রিজিম চেঞ্জ হয়েছে, সেখানে দেখা গেছে সমস্ত ছোট ছোট দলগুলো এক হয়েছে এবং একটা বড় দল একটা ছোট দলের আন্ডারে চলে গেছে, হ্যাঁ, এবং তারা সাকসেস হয়েছে। তো বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে এটা হতে পারে, আমি প্রিন্স ভাইকে ছোট করে বলছি না, কিন্তু ওদিকে তো ঐক্যফ্রন্টও বোধহয় কাজ করছে না। সৈয়দ ইমরান সালে প্লিজ এই আরেকটা অপছন্দের প্রশ্ন নিয়ে আসবো বিরতির পর। একটা বিরতি নিয়ে আসি, ফিরে এলাম রাজকাহনে। সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনার কাছেই অনেক প্রশ্নের উত্তর জানবার আছে, কিন্তু এই যে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ বিরোধী শক্তির উত্থানের একটা সম্ভাবনা দেখছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, কিন্তু আপনারা যে ঐক্য করেছেন সেই ঐক্য তো খুব টালমাটাল। দেখেন, আমাদের আমি আগে বিএনপির কথাই বলছি, তারপরে বৃহত্তর ঐক্যের কথা বলছি। বিএনপি কোনো বদ্ধ জলাশয় নয়, এটা একটা বহমান নদীর মতো। এখানে একটা পানি সবসময় এক জায়গায় থাকবে তা কিন্তু না, এটা স্রোত থাকবে, স্রোতের মধ্যে এই কুল ভাঙবে ওই কুল গড়বে, এভাবে তো বিএনপি। এখানে জামায়াত ইসলামীও আসে, সুলতান মনসুর সাহেবও আসেন, ডক্টর না, আমি বিএনপির কথা বলছি, জাতীয় ঐক্যের কথা বলছি, ঐক্যের কথা। বিএনপির ভিতরকার আমি বলছি। তো এখানে মনে করার কোনো কারণ নাই, এই ডাকসু নির্বাচনের ফলাফল দেখে মনে করার কোনো কারণ নেই যে বিএনপি শেষ হয়ে গেছে, ছাত্রদল শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছি 10টা বছর ছাত্রদলকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সাধারণ কর্মকাণ্ড তো বটেই, এমনকি যারা ছেলে মানে ছাত্র দল করে কর্মী, তাদেরকে পরীক্ষা পর্যন্ত দিতে দেওয়া হয়নি, হলে উঠা তো দূরের কথা। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হয়েছে, এবং সেই নির্বাচনে যে গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে, আচরণবিধিও প্রণয়ন করেছে, এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ছাত্রলীগের ফেভারে সেটা যায়। এমনকি ছাত্রলীগ ছাড়া ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, কোটা সংস্কার, তাদের যে প্রস্তাব ছিল, একটা প্রস্তাব যদি আপনার সেখানে গ্রহণ করা হয়, বরঞ্চ আমরা দেখেছি এখানে এক শ্রেণীর শিক্ষককে একটা ন্যাক্কারজনকভাবে ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে কাজ করার জন্য আমার কাছে মনে হয়েছে, আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের তৃতীয় শ্রেণীর কর্মীর মতো তারা আচরণ করেছে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে। গতকালকেও আমরা দেখলাম রোকেয়া হলের সামনে রাত্রে যখন ছাত্রীরা বসে অনশন করছে, তখনও আমরা দেখেছি ছাত্ররা সেই প্রবোস কিন্তু সেখানে আসে নাই। আজকে যখন সেই প্রবোসকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার বলেছে আমি তো জানি না যে মেয়েরা ওখানে অনশন করছে, তো এটা একটা প্রবোস জানে না তার মানে হলের মেয়েরা অনশন আন্দোলনেও তো পরের দিনের পর থেকে আমরা আর ছাত্র দলকে দেখছি না। আমি কোথায় মানে অনশনে বা আন্দোলনেও আমি বলছি কেন আজকেও ছাত্রদল মিছিল করেছে এবং ছাত্রদল সেখানে অনশনকারীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের প্রতি সমর্থন দিয়েছে। গতকালকেও ছাত্রদল মিছিল করেছে, ক্যাম্পাসে ছিল, যায়নি যে তা না। আমি এখন শেষ করি, আমি একটু কথা আমি জানি আপনি শেষ করে ফেলবেন আমাকে, যে জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের কথা বলেছেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল নির্বাচনের 2-3 মাস আগে। তো সেখানে গঠনের যে প্রক্রিয়া, সেখানে হ্যাঁ প্রথম দিকে তো আমাদের হঠাৎ করে সেটা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এখন আস্তে আস্তে আমাদের ঐক্যটা সুদৃঢ় হচ্ছে এবং সেই সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা বৃহত্তর ঐক্যের দিকে আগাচ্ছি এবং সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজনীতি করছে বা বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা রাজনীতি করছে, তাদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আশা করি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই ঐক্য গড়ে উঠবে এবং সেই ঐক্যের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাবো। আরেকটা বলেছেন যে আমাদের দলের সিদ্ধান্ত হয়েছে যে সাংগঠনিক দুর্বলতা
কাটিয়ে না ওঠা পর্যন্ত আন্দোলন হবে না, এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের সাংগঠনিক পুনর্গঠন এবং সাংগঠনিক প্রক্রিয়া যেরকম একদিকে চলবে, আন্দোলনও সেইভাবে চলবে। এই যে 30শে ডিসেম্বর যে মিডনাইটের নির্বাচন, এই যে আপনার মানে সিটি কর্পোরেশন এবং যেটা উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে, সেটার বিরুদ্ধে জনগণ কিন্তু আজকে ফুঁসে উঠছে। আজকে আওয়ামী লীগের পক্ষে জনগণ নাই বলেই আজকে এই নির্বাচনে মানুষ কিন্তু ভোট দিতে যাচ্ছে না। এস এম কামাল হোসেন, যে কথাটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি বলেছেন, আমাদের অনেক দর্শক সেরকম প্রশ্নও করেছেন, সময় নাই দেখে সেটা আর করলাম না, যে মানে এক রকমের জাতীয় নির্বাচন আর উপজেলা নির্বাচনে সেটা বুঝবার হয়তো উপায় ছিল না, কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে কিনা যে আওয়ামী লীগ বিরোধী শক্তির উত্থান হচ্ছে, মানে মানুষের আওয়ামী লীগ বিরোধী ভোট বাড়ছে। কারণ আমি যদি জিএস ভোটটা একটু দর্শকের জন্যই বলি, যে জিএসএও 10,484 পেয়েছেন গোলাম রাব্বানী ছাত্রলীগের ক্যান্ডিডেট, এছাড়া স্বতন্ত্র যোদ্ধের আসিফুর রহমান তাসিন 4,668 ভোট পেয়েছেন, রাশেদ খান কোটা আন্দোলনের 6,063 পেয়েছেন, শাফি আব্দুল্লাহ নামে একজন 1,512, 1,452 অমিত প্রামাণিক, মানে এরকম করে হিসাব করলে ছাত্রলীগ বিরোধী ভোটটা অনেক ঢাকা বেশি। বিশ্ববিদ্যালয়ের ইলেকশন, আপনি রাজনৈতিক ইলেকশন হচ্ছে গড় ভোট দেখতে হবে, আর কিছু কিছু ভোট পার্সোনাল ক্যারিসমার কারণে বাড়ে, কিছু কিছু ভোট ডাকসুতে ছাত্র সংসদ ইলেকশনে আঞ্চলিকতা কিছু কিছু ক্যারিসমার কারণে বাড়ে, এবং যারা প্রার্থী তাদের ব্যবহারের কারণে। আমি তো আপনার শুরুতেই বলছি যে ছাত্রলীগ আজকে 10 বছর ক্যাম্পাসে তারা সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছে, তাদের কোনো নেতার হিরোইজমের কারণে বা কোনো হলের আমাদের ছাত্রলীগের বোনের তাদের দুর্ব্যবহারের কারণে, দুর্ব্যবহারের কারণে হয়তো সাধারণ ছাত্রীরা এই সমস্ত জায়গায়, যেমন আমি আপনার বেলে কুয়েত মন্ত্রী হলের যে মেয়েটা বিপি হয়েছে, ও কিন্তু ছাত্রলীগের সিনিয়র ভাইস, ও স্বতন্ত্র দাঁড়াইছে, ঠিক আছে না? এরকম ধরেন মানুষ বিকল্প হিসাবে, জোর লোকালে যে ছেলেটা জিএস হয়েছে, মানে ও ছাত্রলীগের কাছে মনোনয়ন চেয়েছে, দেয় নেই, মানুষ মনে করছে একটা ভালো ছেলের মনোনয়ন। ওই হলের ছাত্ররা কি চায়? ভালো থাকতে চায়। হলের ছাড়া রাজনৈতিক করে উপজেলা নির্বাচনটা হচ্ছে বা সামনের যত নির্বাচন হবে, আপনাদের আসলে জনপ্রিয়তার অবস্থা কি তা যাচাইয়ের তো আপনাদের কোনো সুযোগ নাই? না, আপনারা নিজেরাই ভাবছেন খুব জনপ্রিয়। না, আমরা মনে করি যে আমরা মানুষের কাছে আমাদের কর্মকাণ্ড নিয়ে, হ্যাঁ আমাদের ভুল ত্রুটির কারণে আমরা 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতা আছি, মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটাকে আমরা সমাধান করে মানুষের কাছে দলকে গ্রহণযোগ্য করার জন্য, আমাদের অতীত ভুলের জন্য। ধরেন আমি আপনারা বলি, আজকে মানে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি একমাত্র বলেছেন যে আমাদের এই 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে। আমি জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। তিনি বলেছেন যে কুয়েত মৈত্রী হলে মানে ভোট মানে সিলমারা ব্যালট ধরে নতুন নির্বাচন দেওয়ার ফলে, ফ্রেশ নির্বাচনের ফলে পুরো ফলাফলটা পুরো প্যানেল আসলে স্বতন্ত্র প্যানেল জিতেছে। 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে এরকম 18 ভাগের 1 ভাগ কেন্দ্রে এরকম ঘটনা ঘটলে আসলে কি হতো? আমি আপনার বলি, কুয়েত মৈত্রী হলে আপনি কিন্তু ডাকসুর প্যানেল পাওয়া যায়নি। আমি যদি পাওয়া যায় আমি রাজনীতি ছাড়িয়ে দেবো, চ্যালেঞ্জ করব। মানে ডাকসুর প্যানেল পাওয়া যায়নি মানে ডাকসুর ব্যালট পাওয়া যায় না। আচ্ছা, যেটারই পাওয়া না আমি বলছি তারপরে যারপরে কোয়েল মত হল সংসদে, না হল সংসদে, এবং হল সংসদে পুরো স্বতন্ত্র প্যানেল আছে। হল সংসদে যে প্যানেল, সেই প্যানেল কিন্তু ফটোকপি, এবং সেই প্যানেল পাওয়া গেছে বাস্তায়। না আমরা রঙিন ব্যালটও দেখেছি, রঙিন ব্যালট, কুয়েত মৈত্রী হলে ক্রস দেওয়া রঙিন ব্যালট, সেই নির্বাচন তো বন্ধ হয়েছে। সেটা সেদিন কালকে পর্যবেক্ষক বিটিআর নাসরিন ম্যাডামও বলে গেছেন। সেই নির্বাচন তো বন্ধ হয়েছে। আপনি যেটা বলছেন বাংলাদেশে, আমি তো মনে করি মানে একই জিনিস যদি 18 ভাগের 1 ভাগ জাতীয় নির্বাচনে হতো। জাতীয় নির্বাচনে কি হয়েছে? জাতীয় নির্বাচনে আপনি যদি বিএনপির ব্যর্থতার কারণে, আমার মনে হয় আপনি উত্তর দিয়েছেন, জাতীয় নির্বাচনে কিচ্ছু হয়নি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, শেষ করব আপনার, যেটা হচ্ছে তারুণ্য নির্ভর ভোট আর তারুণ্য নির্ভর ছাড়া ভোটের মধ্যে পার্থক্য দৃশ্যমান হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনে কেউ ভোট দিতে যাচ্ছে না, কিন্তু ডাকসুতে প্রচুর লোক ভোট দিতে যাচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করার মতো শক্তিও দেখাচ্ছে। 30শে ডিসেম্বর নির্বাচন নিয়ে যে যাই বলুক, নির্বাচনের দিন দৃশ্যমান প্রমাণসহ প্রতিবাদ শক্ত ভয়েসে বিএনপি করতে পারেনি, যেটা এই ছাত্রীরা আপনি মেনশন করেছেন, আই রাইটলি, ছাত্রীরা প্রতি 15 মিনিট পর পর তারা সাহসিকতা করেছে। তারা চিন্তা করেনি কয়দিন পরে বিসিএস দিব, চাকরি পাবো না, কয়দিন পরে ছাত্রলীগ অ্যাটাক করবে, হলে থাকে, এসব কিছু চিন্তা করেনি। তারুণ্যের একটা ডাইভার্সন হচ্ছে। আর দুটো আন্দোলন আমি আপনার টক শুধু বলে গেছি, সড়ক আন্দোলন, কোটা আন্দোলনে আওয়ামী লীগের সাথে তারুণ্যের একটা বিশাল দূরত্বের সৃষ্টি হয়েছে। সামনে দেশ চালাতে গেলে আওয়ামী লীগকে এই তারুণ্যের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্ব দেশ এবং রাষ্ট্রের জন্য মাস্ট করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে, বিরোধী শক্তি দাঁড়াবেই, কি দাঁড়াবে? এটা হলো আপনি ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থেকে, আমি শেষ করছি,
এটা আপনাকে ঠিক করতে হবে। আওয়ামী লীগের বিরোধী শক্তি যদি একটা তীব্র ফান্ডামেন্টালিস্ট দল দাঁড়িয়ে যায়, এটা কি আওয়ামী লীগের জন্য খুব শক্তিশালী হবে? মানে ইমাজিন কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিরোধী দলে 100 আসন নিয়ে একটা ফান্ডামেন্টালিস্ট দল আসলো, দেশ কি তখন ভালো দেখাবে? তো আপনি যখন উদার রাজনীতিকে করতে দেবেন না, তখন আরেকটা অনুদার রাজনীতি দাঁড়িয়ে যাবে। এই আরেকটা অনুদার রাজনীতি যেন না দাঁড়ায়, এই দায়িত্বটাও এখন আওয়ামী লীগের বিভিন্ন কারণে। বিএনপির প্রচুর ভোট আছে, কিন্তু সেটা ক্যাপিটালাইজ করার মতো সাংগঠনিক দক্ষতা নেই। বিএনপি একটা এক্সপেরিমেন্ট করতে পারে, বিএনপি আমার দলকে উপদেশ দিয়ে আমার মানায় না। জামাত, বেগম জিয়া, তারেক জিয়া, এই তিনজনকে বাদ দিয়ে তারা 2 বছর রাজনীতি করে দেখতে পারে ফল কি আসে। কারণ 10 বছর এই তারেক তিনজনকে জিয়া, খালেদা জিয়া ছাড়া কি বিএনপি হয়? না, এটা যেহেতু বিএনপি শেষ, এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারে। বিএনপি শেষ। ইনশাআল্লাহ বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে শুয়ে উঠবে। শুয়ে সে আপনাদেরকে মানে এই আওয়ামী শাসনের অবসান ঘটাবে। ভাই এটা দেখছি 2001 সালের পরে শেখ হাসিনা হত্যা করার জন্য আপনারা চেষ্টা করছেন, আর আপনার নেত্রী বেগম খালেদা জিয়া আপনি কইলেন যে আপনি কোর্টের রায়কে মিথ্যা করছেন। ডাকসু নির্বাচনে আপনারা কলঙ্কজনক অধ্যায় করছেন, ছাত্রীদের মিছিল হামলা করছেন, ডাকসু আপনারা কলঙ্কজনক করছেন। আপনাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, লজ্জা হয় না জাতির সামনে কথা বলতে? আপনার নেত্রী চুরি করছে, তার কারণে জেলে রয়েছে। আপনার নেতা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে অসংখ্য ধন্যবাদ। মামলা হয়েছে। একটা প্রমাণ দিতে পারবেন না। Barrister Shaima Aidar Bakari, please, এস এম কামাল হোসেন, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামী রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজুন রাজনীতি।